গল্প বলার আসরে আজকের গল্প সত্যজিৎ রায়ের বঙ্কুবাবুর বন্ধু। বঙ্কুবাবুকে কেউ কোনোদিন রাঁধতে দেখেনি। সত্যি বলতে কি, তিনি রাঁধলে যে কিরকম ব্যাপারটা হবে, কি যে বলবেন বা করবেন তিনি, সেটা আন্দাজ করা ভারী শক্ত। অথচ রাঁধবার কারণ যে ঘটে না, তা তো মোটেই নয়। আজ ২২ বৎসর তিনি কাকরগাছি প্রাইমারি স্কুলে ভূগোল ও বাংলা পড়িয়ে আসছেন। এর মধ্যে কত ছাত্র এলো গেল, কিন্তু বঙ্কুবাবুর পেছনে লাগা, ব্ল্যাকবোর্ডে তার ছবি আঁকা, তার বসবার চেয়ারে গাবের আঠা মাখিয়ে রাখা, কালী পুজো রাতে তার পেছনে ছুঁচোবাজি ছেড়ে দেওয়া, এই সবই এই ২২ বৎসর ধরে ছাত্র পরম্পরায় চলে আসছে। বঙ্কুবাবু কিন্তু কক্ষনো রাগেননি। কেবল মাঝে মাঝে গলা খাঁকড়িয়ে বলেছেন, ছিঃ! এর একটা কারণ অবশ্যই এই যে তিনি যদি রাগটাগ করে মাস্টারি ছেড়ে দেন, তো তার মতো গরিব লোকের পক্ষে এই বয়সে আর একটা মাস্টারি বা চাকরি খুঁজে পাওয়া খুবই শক্ত হবে। আর একটা কারণ হলো, ক্লাস ভর্তি দুষ্টু ছেলের মধ্যে দু একটি করে ভালো ছাত্র প্রতিবারেই থাকে। বঙ্কুবাবু তাদের সঙ্গে ভাব করে তাদের পড়িয়ে এত আনন্দ পান যে তাতেই তার মাস্টারি সার্থক হয়ে যায়। এইসব ছাত্রদের তিনি কখনো কখনো নিজের বাড়িতে নিয়ে আসেন। তারপর বাটি করে মুরগি খেতে দিয়ে গল্পর ছলে দেশ বিদেশের আশ্চর্য ঘটনা শোনান। আফ্রিকার গল্প, মেরু আবিষ্কারের গল্প, ব্রাজিলের মানুষকে খুব মাছের গল্প, সমুদ্রগর্ভে তলিয়ে যাওয়া আটলান্টিস মহাদেশের গল্প। এসবই বঙ্কুবাবু চমৎকার করে বলতে পারেন। শনি রবিবার সন্ধেবেলাটা বঙ্কুবাবু যান গ্রামের উকিল শ্রীপতি মজুমদারের আড্ডায়। অনেকবার ভেবেছেন আর কখনো যাবেন না, এই শেষবার। আর নয়, কারণ ছাত্রদের টিটকিরি গা সওয়া হয়ে গেলেও বুড়োদের পেছনে লাগাটা যেন কিছুতেই বরদাস্ত হয় না। এই বৈঠকে তাকে নিয়ে যে ধরনের ঠাট্টা তমাশা চলে, সেটা সত্যিই মাঝে মাঝে সহ্যের সীমা ছাড়িয়ে যায়। এই তো সেদিন ২ মাসও হয়নি, ভূতের কথা হচ্ছিল। বঙ্কুবাবু সচরাচর মুখ খোলেন না। সেদিন কি জানি কি হলো, হঠাৎ বলে ফেললেন যে তার ভূতের ভয় নেই। আর যায় কোথা, এমন সুযোগ কি এসব লোকে ছাড়ে? রাত্রে বাড়ি ফেরার পথে বঙ্কুবাবুকে যাচ্ছে তাই ভরে নাজেহাল হতে হলো। মৃত্যুদের তেঁতুল গাছটার তলায় কি এক লিকলিকে লম্বা লোক ভুসো টুসো মেখে অন্ধকারে তার পিঠের ওপর ঝাঁপিয়ে পড়ল। এই আড্ডারই কারো চক্রান্ত আর কি। ভয় অবশ্যই পাননি বঙ্কুবাবু, তবে চোট লেগেছিল। ৩ দিন ঘাড়ে ব্যথা ছিল। আর সবচেয়ে যেটা বিশ্রী, তার নতুন পাঞ্জাবিটা কালি-টালি লেগে ছিঁড়ে-টিড়ে একাকার হয়ে গিয়েছিল। ঠাট্টার একই রকম রে বাবু। এছাড়া ছোটখাটো পেছনে লাগার ব্যাপার তো লেগেই আছে। এই যেমন ছাতাটা, জুতোটা লুকিয়ে রাখা, পানে আসল মশলার বদলে মাটির মশলা দিয়ে দেওয়া, জোর করে ধরে বেঁধে গান গাওয়ানো ইত্যাদি। কিন্তু তাও আড্ডায় আসতে হয়। না এলে শ্রীপতিবাবু কী ভাববেন? একে তো তিনি গায়ের গণ্যমান্য লোক, দিনকে রাত করতে পারেন এমন ক্ষমতা তার। তার উপর আবার তার বঙ্কুবাবু না হলে চলে না। তিনি বলেন একজন লোক থাকবে যাকে নিয়ে বেশ রসিয়ে রসিয়ে রগর করা চলবে, নইলে আর আড্ডা। ডাকো বঙ্কুবিহারীকে। আজকের আড্ডার সুর ছিল উচ্চগ্রামের, অর্থাৎ স্যাটেলাইট নিয়ে কথা হচ্ছিল। আজই সন্ধ্যা সূর্য ডোবার কিছুক্ষণ পরেই উত্তর দিকের আকাশে একটি চলন্ত আলো দেখা গেছে। মাস ৩ আগেও একবার ওই রকম আলো দেখা গিয়েছিল, এবং তাই নিয়ে আড্ডায় বিস্তর গবেষণা চলেছিল। পরেই জানা যায় ওটা একটা রাশিয়ান স্যাটেলাইট। খটকা না ফুসকা, এই গোছের একটা কী নাম। সেটা নাকি ৪০০ মাইল ওপর দিয়ে বন বন করে পৃথিবীর চারদিকে ঘুরছে, এবং তার থেকে নাকি বৈজ্ঞানিকেরা অনেক নতুন তথ্য জানতে পারছেন। আজকের আলোটা বঙ্কুবাবুই প্রথম দেখেছিলেন। তারপর তিনিই সেটা নিধু মুক্তারকে ডেকে দেখান। কিন্তু আড্ডায় এসে বঙ্কুবাবু দেখলেন যে নিধুবাবু অম্লান বদলে প্রথম দেখার ক্রেডিটটা নিজেই নিয়েছেন, এবং সেই নিয়ে খুব বড়াই করছেন। বঙ্কুবাবু কিচ্ছু বললেন না। স্যাটেলাইট সম্বন্ধে এখানে বিশেষ কেউ কিছুই জানে না। তবে এসব কথা বলতে তো আর টিকিট লাগে না, বা বললে পুলিশেও ধরে না। তাই সবাই ফড়ন দিচ্ছেন। চণ্ডীবাবু বললেন, যাই বলো বাপু, এসব স্যাটেলাইট ফ্যাটেলাইট নিয়ে খামোখা মাথা ঘামানো আমাদের শোভা পায় না। আমাদের কাছে ও যা, সাপের মাথার ননিও তাই। কোথায় আকাশের কোন কোণে আলোর ফুটকি দেখছো,
তাই নিয়ে খবরের কাগজে দেখছে। আর তাই পরে তুমি বৈঠকখানায় বসে পান চিবুতে বাহবা নিচ্ছ, যেন তোমারই কীর্তি, তোমারই গৌরব, হাততালিটা যেন তোমারই পাওনা। রামকানাইয়ের বয়সটা কম, সে বলল, আমার না হোক, মানুষের তো, সবার উপরে মানুষ সত্য। চণ্ডীবাবু বললেন, আরে রাখো রাখো, যত সব, মানুষ মতো কি বাঁদরে বানালে নাকি স্যাটেলাইট? মানুষ ছাড়া আর কি আছে কি? নিধু মুক্তার বললেন, আচ্ছা বেশ, স্যাটেলাইটের কথা না হয় ছেড়েই দিলাম, তা হয় তাতে না হয় লোকটোক নেই, কেবল একটা যন্ত্র পাক খাচ্ছে, পাশে তো লাট্টুও পাক খায়, সুইচ টিপলে পাখাও ঘোরে, যাকে। কিন্তু রকেট, রকেটের ব্যাপারটা তো নেহাত ফেলনা নয় ভায়া। চন্দ্রবাবু নাক সিটকে বললেন, রকেট? রকেট যে কোন জলটা খাবি শুলি? রকেট? তাও যদি বুঝতাম, হ্যাঁ, এই আমাদের দেশেই তৈরি হলো, ঘরের মাঠ থেকে ছাড়লে সেটা চাঁদে টাঁদে তাক করে আমরা গিয়ে টিকিট কিনে দেখে এলাম, তাও একটা মানে হয়। রামকানাই বলল, ঠিকই বলেছেন, আমাদের কাছে রকেটও যা, ঘোড়ার ডিমও তাই। ভৈরব চক্রবর্তী বললেন, ধরো যদি অন্য গ্রহ টহ থেকে একটা কিছু পৃথিবীতে এলো, এলেই বাকি, তুমি আমি তো আর সেটাকে দেখতে পাবো না। তা বটে। আড্ডায় সবাই চায়ের পেয়ালায় চুমুক দিলেন, এরপরে তো আর কোনো কথা চলে না। এই অবসরে বঙ্কুবাবু খুব করে একটু কেশে নিয়ে মৃদু স্বরে বললেন, ধরুন যদি এখানেই আসে। মৃদুবাবু অবাক হওয়ার ভান করে বললেন, বেকা আবার কি বলছো এই? হ্যাঁ, কে আসবে এখানে, কোত্থেকে আসবে? বঙ্কুবাবু আবার মৃদু স্বরে বললেন, অন্য গ্রহ থেকে কোনো লোক। ভৈরব চক্রবর্তী তার অভ্যাস মতো বঙ্কুবাবুর পিঠে একটা অভদ্র চাপড় মেরে দাঁত বার করে বললেন, বাহ বঙ্কবিহারী, বাহ বাবা, অন্য গ্রহ থেকে লোক আসবে এইখানে, এই গণ্ডগ্রামে? লন্ডন নয়, মস্কো নয়, নিউ ইয়র্ক নয়, না কলকাতাও নয়, একেবারেই কাঁকুর গাছিন। তোমার তো শখ কম নয় হে। বঙ্কুবাবু চুপ করে গেলেন, কিন্তু তার মন বলতে লাগলো, সেটা এমন অসম্ভব কি? বাইরে থেকে যারা আসবে তাদের তো পৃথিবীতে আসা নিয়ে কথা, অত যদি হিসেব করে নাই আসে। কাকুরগাছিতে না আসা যেমন সম্ভব, আসাও তো ঠিক তেমনিভাবেই সম্ভব। ত্রিপতিবাবু এতক্ষণ কিচ্ছু বলেননি। এবার তিনি নড়েচড়ে বসতেই সকলে তার মুখের দিকে চাইল। তিনি চায়ের পেয়ালাটা নামিয়ে রেখে বিজ্ঞের মতো ভারী গলায় বললেন, দেখো, বাইরের গ্রহ থেকে যদি লোক আসে, তবে এটা জেনে দেখো যে তারা এই পোড়া দেশে আসবে না। তাদের তো আর খেয়ে দেয়ে কাজ নেই, তারা অত বোকা নয়। আমার বিশ্বাস তারা শাহের, এবং এই এসে নাচবই শাহেরদেরই দেশে, পশ্চিমে, বুঝেছ? এ কথায় এক বঙ্কুবাবু ছাড়া সকলেই এক বাক্যে সায় দিলেন। চণ্ডীবাবু নিধু মুক্তারের কোমরে খোঁচা মেরে ইশারায় বঙ্কুবাবুকে দেখিয়ে ন্যাকা ন্যাকা গলায় বললেন, আমার কিন্তু বাবা মনে হয় যে বঙ্কু ঠিকই বলেছে। বঙ্কুবিহারীর মতো লোক যেখানে আছে, সেখানে আসাই তো তাদের পক্ষে স্বাভাবিক। কি বলো হে নিধু? ধরো যদি একটা স্পেসমিন নিয়ে যেতে হয়, তাহলে বঙ্কুর মতো দ্বিতীয় মানুষ আর কোথায় পাচ্ছে শুনি? মৃদু মুক্তা সায় দিয়ে বললেন, ঠিক ঠিক ঠিক, বুদ্ধি বলো, চেহারা বলো, যাই বলো, দেখা একেবারে আইডিয়াল। রামকানাই বলল, একেবারে জাদুঘরে রাখার মতো, কিংবা চিড়িয়াখানায়। বঙ্কুবাবু মনে মনে বললেন, স্পেসিমেন যদি বলতে হয় তো এরাই বা কি কম? ওই তো শ্রীপতিবাবু, উটের মতো থুতনি, আর ওই তো ভৈরব চক্রবর্তী, কচ্ছপের মতো চোখ। এই নিধু মুক্তার ছুঁচো, রামকানাই ছাগল, চণ্ডীবাবু চামচিকে। চিড়িয়াখানা যদি রাখতে হয় তো। বঙ্কুবাবুর চোখে জল এসে গেল। তিনি উঠে পড়লেন। আজ অন্তত আড্ডাটা ভালো লাগবে ভেবেছিলেন, হলো না। মনটা ভারী ভারী হয়ে গেছে, আর থাকা চলে না। সে কি, উঠল নাকি হে? শ্রীপতিবাবু যেন ব্যস্ত হয়ে পড়লেন। হ্যাঁ, রাত হলো। কই রাত? কাল তো ছুটি, বসো বসো, চা খাও। না, আজ আসি, পরীক্ষার খাতা আছে কিছু, নমস্কার। রামকানাই বলল, দেখবেন বঙ্কুরা, আজ আবার অমাবস্যা, মঙ্গলবার, মানুষ কিন্তু ভূতেরও বাড়া। বঙ্কুবাবু আলোটা দেখতে পেলেন পঞ্চা ঘোষের বাঁশবাগানের মাঝ বরাবর এসে। তার নিজের হাতে কোনো আলো ছিল না, শীতকাল, তাই সাপের ভয় নেই। তাছাড়া পথও খুব ভালো করেই চেনা, এই পথে এমনিতে বড় একটা কেউ আসে না, কিন্তু বঙ্কুবাবু শর্টকাট হয় বলে তিনি এই পথে যান। কিছুক্ষণ থেকেই তার কেমন জানি একটা খটকা লাগছিল, অন্য দিনের চেয়ে কি জানি একটা কিরকম অন্যরকম ভাব, কিন্তু সেটা যে কি, তা তিনি বুঝতে পারছিলেন না। হঠাৎ খেয়াল হলো যে বাঁশবনে আর ঝিঝি ডাকছে না, একদম না, সেইটেই তফাৎ। অন্যদিন যতই বনের ভেতরে ঢোকেন, ততই ঝিঝির ডাক শুনতে পান, আজ ঠিক তার উল্টো। তাই কেমন যেন থমথমে একটা ভাব। ব্যাপার কি, ঝিঝিগুলি কি সব ঘুমোচ্ছে নাকি?
ভাবতে ভাবতে হাত বিষে গিয়ে পূব দিকে চোখ যেতেই কালোটা তিনি দেখতে পেলেন। প্রথমে মনে হলো বুঝি আগুন লেগেছে। বনের মধ্যিখানটায় ফাঁকে যেখানে ডোবাটা রয়েছে তার চারিপাশে বেশ খানিকটা জায়গা জুড়ে গাছের ডালে ও পাতায় একটা যেন গোলাপি আভা, আর নিচে ডোবার সমস্ত জায়গাটা জুড়ে উজ্জ্বল গোলাপি আলো, কিন্তু আগুন নয়, কারণ আলোটা স্থির। বঙ্কুবাবু এগোতে লাগলেন। কানের মধ্যে একটা শব্দ আসছে, কিন্তু সেটা যেন ধরা-ছোঁয়ার বাইরে। হঠাৎ কানে তালা লেগে গেলে যেমন শব্দ হয়, রি, 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 এ যেন ঠিক সেই রকম শব্দ। বঙ্কুবাবুর গা একটু ছমছম করতে থাকলেও একটা অদম্য কৌতূহল বশে তিনি এগিয়ে চললেন। ডোবার থেকে ৩০ হাত দূরে বড় বাঁশঝাড়টা পেরোতেই তিনি জিনিসটা দেখতে পেলেন। একটা অতিকায় উপর করা কাচের বাটির মতো জিনিস সমস্ত ডোবাটাকে আচ্ছাদন করে পড়ে আছে, এবং তার প্রায় স্বচ্ছ ছাউনির ভেতর থেকে একটা তীব্র অথচ স্নিগ্ধ গোলাপি আলো বিচ্ছুরিত হয়ে চতুর্দিকে বনকে আলোকিত করে দিয়েছে। এমন অদ্ভুত দৃশ্য বঙ্কুবাবু স্বপ্নেও কখনো দেখেননি। অবাক বিস্ময়ে কিছুক্ষণ চেয়ে থাকার পর বঙ্কুবাবু লক্ষ্য করলেন যে জিনিসটা স্থির হলেও যেন নির্জীব নয়, অল্প অল্প স্পন্দনের আভাস পাওয়া যাচ্ছে। নিঃশ্বাস প্রশ্বাসে মানুষের বুক যেমন ওঠানামা করে, কাচের ঢিবিটাও ঠিক তেমনি উঠছে আর নামছে। বঙ্কুবাবু ভালো করে দেখবার জন্য আর হাতটা রেখে এগিয়ে যেতেই হঠাৎ যেন তার শরীরে বিদ্যুৎ প্রবাহ খেলে গেল, আর তার পর মুহূর্তেই তিনি অনুভব করলেন যে তার হাত পা যেন কোনো অদৃশ্য বন্ধনে বেঁধে ফেলা হয়েছে। তার শরীরে আর কোনো শক্তি নেই। তিনি না পারেন এগোতে, না পারেন পিছোতে। কিছুক্ষণ এইভাবে আড়ষ্ট হয়ে দাঁড়িয়ে থেকে বঙ্কুবাবু দেখলেন যে জিনিসটার স্পন্দন আস্তে আস্তে থেমে গেল, আর সঙ্গে সঙ্গে মিলিয়ে গেল সেই অদ্ভুত কানে লাগা শব্দটা। তারপর হঠাৎ রাতের নিস্তব্ধতা ভেদ করে কতটা মানুষের মতো কিন্তু অত্যন্ত মিহি গলায় চিৎকার এলো, মেরে পিং পিং ক্রুক, মেরে পিং পিং ক্রুক। বঙ্কুবাবু চমকে গিয়ে এ আবার কি ভাষা রে বাবা, আর যে বলছে সেই বা কোথায়? দ্বিতীয় চিৎকার শুনে বঙ্কুবাবুর বুকটা ধড়াস করে উঠল। হু আর ইউ, হু আর ইউ? জি ইংরেজি, হয়তো তাকেই জিজ্ঞেস করা হচ্ছে প্রশ্নটা। বঙ্কুবাবু ঢোক গিলে বলে উঠলেন, আই অ্যাম, আই অ্যাম বঙ্কু বিহারী দত্ত স্যার, বঙ্কু বিহারী দত্ত। প্রশ্ন এলো, আর ইউ ইংলিশ, আর ইউ ইংলিশ? বঙ্কুবাবু চেঁচিয়ে বললেন, নো স্যার, বেঙ্গলি কায়স্থ স্যার। একটুক্ষণ চুপচাপের পর পরিষ্কার উচ্চারণে কথা এলো, নমস্কার। বঙ্কুবাবু হাঁপ ছেড়ে বললেন, নমস্কার। বলার সঙ্গে সঙ্গেই লক্ষ্য করলেন যে তার হাত পায়ের অদৃশ্য বাঁধনগুলো যেন আপনা থেকেই আলগা হয়ে গেল। তিনি ইচ্ছে করলেই পালাতে পারবেন, কিন্তু পালালেন না। কারণ তিনি দেখলেন সেই অতিকায় কাচের ঢিবির একটা অংশ আস্তে আস্তে দরজার মতো খুলে যাচ্ছে। সেই দরজা দিয়ে বেরিয়ে এলো প্রথমে একটা মসৃণ বলের মতো মাথা, তারপর একটা অদ্ভুত প্রাণীর সমস্ত শরীরটা। লিকলিকে শরীরের মাথা বাদে সমস্তটাই একটা চকচকে গোলাপি পোশাকে ঢাকা। মুখের মধ্যে কান ও নাকের জায়গায় দুটো করে এবং ঠোঁটের জায়গায় একটা করে ফুটো। লোম বা চুলের কোনো লেশ নেই। হলদে গোল গোল চোখ দুটো এমনই উজ্জ্বল যে দেখলে মনে হয় আলো জ্বলছে। লোকটা আস্তে আস্তে বঙ্কুবাবুর দিকে এগিয়ে এসে তার ৩ হাত দূরে থেকে তাকে এক দৃষ্টে দেখতে থাকলো। বঙ্কুবাবুর হাত দুটো আপনা থেকেই জোর হয়ে এলো। প্রায় ১ মিনিট দেখার পর লোকটা সেই রকম বাঁশির মতো মিহি গলায় বলল, তুমি মানুষ? বঙ্কুবাবু বললেন, হ্যাঁ। লোকটা বলল, এটা পৃথিবী? বঙ্কুবাবু বললেন, হুম, ঠিক ধরেছি। যন্ত্রপাতিগুলো গোলমাল করছে। যাওয়ার কথা ছিল প্লুটোয়। একটা সন্দেহ ছিল মনে, তাই তোমাকে প্রথমে প্লুটোর ভাষায় প্রশ্ন করলাম। যখন দেখলাম তুমি উত্তর দিলে না, তখন বুঝতে পারলাম যে পৃথিবীতেই এসে পড়েছি। পণ্ডশ্রম হলো। ছি ছি ছি, এত দূর এসে। আরেকবার এরকম হয়েছিল। বুর্দে যেতে বৃহস্পতিতে গিয়ে পড়েছিলাম। একদিনের তফাৎ আর কি। হি হি হি। বঙ্কুবাবু কি বলবেন বুঝতে পারলেন না। তাছাড়া ওর এমনিতেই অস্বস্তি লাগছিল, কারণ লোকটা সরু সরু আঙুল দিয়ে ওর হাত পা টিপে টিপে দেখতে আরম্ভ করেছে। টেপা শেষ করে লোকটা বলল, আমি ক্রেনিয়াস গ্রহের অ্যান, মানুষের চেয়ে অনেক উচ্চ স্তরের প্রাণী। এই দিক থেকে ৪ ফুট লোকটা মানুষের চেয়ে উচ্চ স্তরের প্রাণী বললেই হলো। বঙ্কুবাবুর যেন হাসি পেয়ে গেল। লোকটা কিন্তু আশ্চর্যভাবে বঙ্কুবাবুর মনের কথা বুঝে ফেলল। সে বলল, অবিশ্বাস করবার কিচ্ছু নেই, প্রমাণ আছে। তুমি কটা ভাষা জানো? বঙ্কুবাবু মাথা চুলকে বললেন, বাংলা, ইংরেজি আর হিন্দিটা মানে
মানে 2.5 হ্যাঁ, আমি জানি 14,000। তোমাদের সৌরজগতে এমন কোনো ভাষা নেই যে আমি জানি না। তাছাড়া আরও 31টি বাইরের গ্রহের ভাষা আমার জানা আছে। এর 25টি গ্রহে আমি নিজে গিয়েছি। তোমার বয়স কত? আগে 50। আমার 833। তুমি জানোয়ার খাও? বঙ্কুবাবু এই সেদিন কালীপুজোয় পাঁঠার মাংস খেয়েছেন। না বলেন কি করে? হ্যাঁ বলল, আমরা খাই না। বেশ কয়েকশো বছর হলো ছেড়ে দিয়েছি। আগে খেতাম, হয়তো তোমাকেও খেতাম। বঙ্কুবাবু ঢোক গিললেন। এই জিনিসটা দেখছ? একটা নুড়ি পাথরের মতো ছোট্ট জিনিস বঙ্কুবাবুর হাতে দিল। সেটা হাতে ঠেকতেই বঙ্কুবাবুর সর্বাঙ্গে আবার একটা শিহরণ খেলে গেল। তিনি তৎক্ষণাৎ পায়ে পাথরটা ফেলে দিতে গেলেন। হেসে বললে, এটা আমার হাতে ছিল বলে তুমি তখন এগোতে পারোনি। কেউ পারে না। শত্রুকে জখম না করে অক্ষম করার মতো এমন জিনিস আর নেই। বঙ্কুবাবু এবার সত্যি অবাক হতে শুরু করেছেন। বলল, এমন কোনো জায়গা বা দৃশ্য আছে যা তোমার দেখতে ইচ্ছে করে কিন্তু হয়ে ওঠে না? বঙ্কুবাবু ভাবলেন, সারা পৃথিবীটাই তো দেখা বাকি। ভূগোল পড়ান, অথচ বাংলাদেশের কোটি কত গ্রাম ও শহর ছাড়া আর কি দেখেছেন তিনি? বাংলাদেশেরই বা কী দেখেছেন? হিমালয়ের বরফ দেখেননি, দীঘার সমুদ্র দেখেননি, সুন্দরবনের জঙ্গল দেখেননি, এমনকি শিবপুরের বাগানে সেই বটগাছটা পর্যন্ত দেখা হয়নি। মুখে বললেন, অনেক কিছুই তো দেখিনি। ধরুন, গরম দেশের মানুষ, তাই নর্থ পোলটা দেখতে খুব ইচ্ছে করে। অ্যাং একটা ছোট্ট কাঁচরা কাটার নল বার করে বঙ্কুবাবুর মুখের সামনে ধরে বললে, এইটাই চোখ লাগাও। চোখ লাগাতেই বঙ্কুবাবুর গায়ে কাঁটা দিয়ে উঠল। এও কি সম্ভব? তার চোখের সামনে ধুধু করছে অন্তহীন বরফের মরুভূমি। তার মাঝে মাঝে মাথা উঁচিয়ে আছে পাহাড়ের মতো এক একটা বরফের চাই। উপরে গাঢ় নীল আকাশে রামধনু রঙে রঙিন বিচিত্র নকশা সব ক্ষণে ক্ষণে রূপ পাল্টে যাচ্ছে যাদের। অরোরা বরিয়ালিস, ওটা কি? ইগলু, ওই পোলা বিড়ালের শাড়ি, ওই পেঙ্গুইনের দল, ওটা কোন বীভৎস জানোয়ার? ভালো করে দেখে বঙ্কুবাবু চিনতেন সিন্ধুঘোটক। একটা নয়, দুটো প্রচণ্ড লড়াই চলছে। মুলোর মতো জোড়া লাল একটা আরেকটার গায়ে বসিয়ে দিল। শুভ্র বরফের গায়ে লাল রক্তের স্রোত। পৌষ মাসের শীতে বরফের দৃশ্য দেখে বঙ্কুবাবুর ঘাম ঝরতে শুরু করলো। বলল, ব্রাজিলে যেতে ইচ্ছে করে না? বঙ্কুবাবুর মনে পড়ে গেল সেই মাংস খেকো পিরানহা মাছ। আশ্চর্য, লোকটা তার মনের কথা টের পায় কি করে? বঙ্কুবাবু আবার চোখ লাগালেন। গভীর জঙ্গল, দুর্ভেদ্য অন্ধকারে লতাপাতার ফাঁক দিয়ে গলে আসা ইতস্তত রোদের ছিটেফোঁটা। একপাশে একটা প্রকাণ্ড গাছ, তা থেকে ঝুলছে, ওটা কি? সর্বনাশ! এত বড় সাপ বঙ্কুবাবু জীবনে কখনো কল্পনাও করতে পারেননি। হঠাৎ তার মনে পড়ে গেল কোথায় যেন পড়েছেন ব্রাজিলের অ্যানাকন্ডা, অজগরের বাবা। কিন্তু মাছ কই? ওই যে একটা খাল, দুপাশে ডাঙায় কুমির রোদ পোয়াচ্ছে। ষাঁড় কুমির, তার একটা নড়ে ওঠে, জলে নামবে, এই নেমে গেল। সরাত! বঙ্কুবাবু যেন শব্দটাও শুনতে পেলেন। কিন্তু এ কি ব্যাপার? কুমিরটা এমন বিদ্যুৎ বেগে জল ছেড়ে উঠে এলো কেন? কিন্তু কিন্তু এ কি সেই একই কুমির? বঙ্কুবাবু বিস্ফারিত চোখে দেখলেন যে কুমিরটার তলার অংশটা মাংস বলে প্রায় কিছুই নেই, খালি হাড়। আর শরীরের বাকি অংশটা গোগ্রাসে গিলে চলেছে 5টি দাঁতালো রাক্ষসে মাছ, পিরানহা মাছ। বঙ্কুবাবু আর দেখতে পারলেন না। হাত পা কাঁপছে, মাথা ভুঁ ভুঁ করছে। বলল, এখন বিশ্বাস হচ্ছে আমরা শ্রেষ্ঠ? বঙ্কুবাবু জিভ দিয়ে ঠোঁট চেপে নিয়ে বললেন, তা তো বটেই, নিশ্চয়ই, বিলক্ষণ, 100 বার। বললে, বেশ। তোমায় দেখে এবং তোমার হাত পা টিপে মনে হচ্ছে যে তুমি নিকৃষ্ট প্রাণী হলেও মানুষ হিসেবে খারাপ নও। তবে তোমার দোষ হচ্ছে তুমি অতিরিক্ত নিরীহ। তাই তুমি জীবনে উন্নতি করনি। অন্যায়ের প্রতিবাদ না করা বা নীরবে অপমান সহ্য করা, এসব শুধু মানুষ কেন, কোনো প্রাণীরই শোভা পায় না। যাক, তোমার সঙ্গে আলাপ হওয়ার কথা ছিল না, হয়ে ভালোই লাগলো। তবে পৃথিবীতে বেশি সময় নষ্ট করে তো কোনো লাভ নেই। আমি বরং আসি। পঙ্কুবাবু বললেন, আসুন বাবু, আমিও আপনার সঙ্গে আলাপ করে খুব। পঙ্কুবাবুর কথা আর শেষ হলো না। চক্ষের পলকে কখন যে রকেটে উঠে পড়ল এবং কখন যে সেই রকেট পঞ্চাঘোষের বাসবন ছেড়ে ওপরে উঠে অদৃশ্য হয়ে গেল, তা যেন বঙ্কুবাবু টেরই পেলেন না। হঠাৎ তার খেয়াল হলো যে আবার ঝিঝি ডাকতে শুরু করেছে। রাত হয়ে গেল অনেক। বাড়ির দিকে হাঁটতে শুরু করে বঙ্কুবাবু তার মনে একটা আশ্চর্য ভাব অনুভব করলেন। কত বড় একটা ঘটনা যে তার জীবনে ঘটে গেল, এই কিছুক্ষণ আগেও তিনি সেটা উপলব্ধি করতে পারেননি। কোথাকার কোন সৌরজগতের এক গ্রহ, তার নামও হয়তো কেউ শোনেনি, তারই একজন লোক। লোক তো নয়, অ্যাং, তার সঙ্গে এসে আলাপ করে গেল। কি আশ্চর্য, কি অদ্ভুত! সারা পৃথিবীতে আর কারোর সঙ্গে নয়, কেবল তার সঙ্গেই। তিনি শ্রী বঙ্কুবিহারী দত্ত।
কাকুরগাছি প্রাইমারি স্কুলে ভূগোল আর বাংলা শিক্ষক। আজ এই এখন থেকে অন্তত একটা অভিজ্ঞতায় তিনি সারা পৃথিবীতে এক এবং অদ্বিতীয়। বঙ্কুবাবু দেখলেন তিনি আর হাঁটছেন না, নাচছেনও। পরদিন রোববার, ত্রিপতিবাবুর বাড়িতে জোর আড্ডা। কালকের আলোর খবরটা আজ কাগজে বেরিয়েছে, তবে নেহাতি নগণ্যের পর্যায়ে। বাংলাদেশের মাত্র দু একটা জায়গা থেকে আলোটা দেখতে পাওয়ার খবর এসেছে, তাই সেটাকে ফ্রাই শশার বা উড়ন্ত পিরিচের মতো গুজবের মধ্যে ফেলে দেওয়া হয়েছে। আজ পঞ্চা ঘোষও আড্ডা এসছেন। তার 40 বিঘের বাগান, বাঁশবাগানের মধ্যে যে ডোবাটা আছে, তার চারপাশের 10টা বাঁশঝাড় নাকি রাতারাতি একেবারে ন্যাড়া হয়ে গেছে। শীতকালে বাঁশের শুকনো পাতা ঝরে বটে, কিন্তু এইভাবে হঠাৎ ন্যাড়া হয়ে যাওয়াটা খুবই অস্বাভাবিক। এই বিষয়েই কথা হচ্ছিল এমন সময় ভৈরব চক্রবর্তী হঠাৎ বলে উঠলেন, আজ বঙ্কুর দেরি হচ্ছে কেন? তাই তো, এতক্ষণ কারো খেয়ালই হয়নি। নিরুমুক্ত বলে, ব্যাকা কি আজ আর সহজে এ মুখে হবে? কাল মুখ খুলতে গিয়ে যা দাবরানি খেয়েছে। ত্রিপতিবাবু ব্যস্ত হয়ে বললেন, তা বললে চলবে কেন? বঙ্কুকে যে চাই। রামকানাই, তুমি একবার যাও তো দেখি, ধরে নিয়ে আসতে পারো কিনা দেখো। রামকানাই চাটা খেয়েই যাচ্ছে বলে সবে পেয়ালায় চুমুক দিতে গেছে, এমন সময় বঙ্কুবাবু এসে ঘরে ঢুকলেন। ঢুকলেন বললে অবশ্যই কিছুই বলা হলো না। একটা ছোটোখাটো বৈশাখী ঝড় যেন একটি বেঁচেখাটো মানুষের বেশে প্রবেশ করে সবাইকে থমথমিয়ে দিল। তারপর ঝড়ের খেলা শুরু হলো। প্রথমে পুরো 1 মিনিট ধরে বঙ্কুবাবু অট্টহাসি হাসলেন, যে হাসি এর আগে কেউ কোনোদিন শোনেনি, তিনি নিজেও শোনেননি। তারপর হাসি থামিয়ে একটা প্রচণ্ড গলা খাঁকরানি দিয়ে গম্ভীর গলায় বলতে শুরু করলেন, বন্ধুগণ, আমি অত্যন্ত আনন্দের সঙ্গে জানাচ্ছি যে আজ এই আড্ডায় আমার শেষ দিন। আপনাদের দলটি ছাড়ার আগে আমি কয়েকটি কথা আপনাদের বলে যেতে চাই, এবং তাই আজ এখানে আসা। 1 নম্বর, সেটা সকলের সম্বন্ধেই খাটে। আপনারা সবাই বড্ড বেশি বাজে বকেন। যে বিষয়ে জানেন না সেই বিষয়ে বেশি কথা বললে লোকে বোকা বলে। 2, এটা চণ্ডীবাবুকে বলছি, আপনাদের বয়সে পরের ছাতা জুতো লুকিয়ে রাখা শুধু অন্যায় নয়, ছেলে মানুষই। দয়া করে আমার ছাতাটা ও খয়েরি ক্যানভেসের জুতোটা কালকের মধ্যে আমার বাড়িতে পৌঁছে দেবেন। নিধুবাবু, আপনি যদি আমাকে ব্যাকা বলে ডাকেন, তবে আমিও আপনাকে ছ্যাঁড়া বলে ডাকবো। আপনাকে সেইটাই কিন্তু মেনে নিতে হবে। আর শ্রীপতিবাবু, আপনি গণ্যমান্য লোক, আপনার মুসাহেবের প্রয়োজন হবে বই কি, কিন্তু জেনে রাখুন যে আজ থেকে আমি আর ও দলে নেই। যদি বলেন তো আমার পোষা হুলোটাকে পাঠিয়ে দিতে পারি, ভালো পা চাটতে পারে। ওহো, পঞ্চাবাবু এসছেন দেখছি, আপনাকে খবরটা দিয়ে রাখি। কাল রাত্রে ক্যামিয়াস গ্রহ থেকে একটি অ্যাং এসে আপনার বাঁশঝাড়ের ডোবাটির মধ্যে নেমেছিল। আমার সঙ্গে তার আলাপ হয়েছে। লোকটি থুড়ি অ্যাংটি ভারী ভালো। এই বলে বঙ্কুবাবু তার বাঁ হাত দিয়ে ভৈরব চক্রবর্তীর পিঠে একটা চাপড় মেরে বিষম খাইয়ে সদর্পে শ্রীপতিবাবুর ঘর থেকে বেরিয়ে গেলেন। ঠিক সেই মুহূর্তেই রামকানাইয়ের হাত থেকে চা ভর্তি পেয়ালাটা পড়ে গিয়ে সব বাইয়ের কাপড়ের চোপড়ে গরম চা ছিটিয়ে চুরমার হয়ে গেল।